হ্যাঁ, নমস্কার। আমার কথা শোনা যাচ্ছে স্যার, তো? আগের আগের পিরিয়ডটা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্স চলছিল। তো আমরা আচ্ছা, সেম ক্লাসে স্ট্যান্ডার্ড এখানে বসে আছে। তো আপনি আপনার মতো শুরু করতে পারেন স্যার। এখন ক্লাস 9 এর কনস্টিটিউশন ক্লাসটা হবে। আচ্ছা, আপনি ঠিক আপনার মতো আছে। শুরু করে দিন স্যার। আর আচ্ছা, অ্যাজ পার রুটিন যার যেরকম জয়েন করার এক এক করে জয়েন করে যাবেন, আশা রাখছি। আচ্ছা, ঠিক আছে। আপনি স্টার্ট করতে পারেন স্যার। তাহলে আমি শুরু করতে পারি, তাই তো? হ্যাঁ, প্লিজ। আচ্ছা, আচ্ছা, স্টুডেন্টদের সঙ্গে কোনো কমিউনিকেশন কি এখানে করা সম্ভব? এখানে করা করা যায়, স্টুডেন্টের সাথে কমিউনিকেশন করা যায়, আপনি করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি তাহলে শুরু করছি। আমাদের বিষয়টা হলো ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানকে আমরা সহজ করে বোঝার চেষ্টা করব। এটা, আমার নাম হলো দর্পণ ভট্টাচার্য। তোমাদের সাথে তো এখানে ডাইরেক্টলি আমার আমার পরিচয় করা সম্ভব হচ্ছে না, তাই প্রত্যেকের সঙ্গে আলাদা আলাদা করে আর পরিচয় করছি না। এই ভারতীয় সংবিধান সম্পর্কে তোমাদের আজকে একটু ইন্ট্রোডাক্টরি বা একটু প্রাথমিক কিছু কথা বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে বা তোমরা হয়তো আগ্রহ পাবে বিষয়টা নিয়ে। এই সংবিধানকে যদি আমরা শব্দগতভাবেও ভাঙি তাহলে পাই হলো সং এবং বিধান। সং বলতে বোঝায় সমষ্টি বা অনেকগুলি, আর বিধান বলতে আমরা নিয়মকে বুঝি, নিয়ম। তাহলে এই নিয়মের সমষ্টিকে আমরা সংবিধান বলতে পারি। আর ভারতীয় সংবিধান বলতে যে ভারতের যে নিয়ম নীতির মাধ্যমে যে ভারত যেভাবে চলে তাকে ভারতীয় সংবিধান বলি। আমাদের এই নিয়ম প্রত্যেকের জীবনেই রয়েছে, প্রত্যেকের পরিবারে এক ধরনের নিয়ম রয়েছে, প্রত্যেকের স্কুলে এক ধরনের নিয়ম রয়েছে। এই নিয়মগুলো আমরা ছোট ছোট ক্ষেত্র থেকে শিখতে শিখতে বড় হয়ে উঠি। তো এখন যেহেতু আমরা একটু বড় হয়েছি, তাই আমরা এখন দেশের নিয়মটাকে একটু জানার চেষ্টা করব। স্বাভাবিকভাবে দেখো একটু পরিবারের নিয়ম কিরকম থাকে। পরিবারে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার একটা নিয়ম থাকে, যে আমরা সকাল 6টার সময় বা কেউ 5টার সময় বা কেউ 7টার সময় ঘুম থেকে উঠি। এক একজনের পরিবারে এক একটা নিয়ম আছে। এবার এই নিয়মটাকে আমরা যদি পালন করি তাহলেই আমরা আমাদের পর পর সারাদিনের কাজগুলোকে করতে পারি। যদি আমরা নিয়মটাকে সঠিকভাবে পালন না করি তাহলে কি হবে, আমরা কাজগুলো পরপর করতে পারবো না। যেরকম সকাল 6টায় আমরা যদি ঘুম থেকে না উঠি তাহলে আমরা পড়তে বসতে পারবো না। পড়তে না বসতে পারলে আমরা স্কুলের কাজ করতে পারবো না। তারপরে আমরা স্নানে যেতে দেরি হয়ে যাবে, খেতে দেরি হয়ে যাবে, স্কুলে আসতে দেরি হয়ে যাবে, বা স্কুলে আসতেই পারবো না, এরকম হতে পারে। তাহলে নিয়মগুলো পরপর সব ভেঙে যাবে। তাহলে এই নিয়মগুলো তাই জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই পরিবারে যেরকম একটা নিয়ম আছে সেরকম আবার স্কুলেরও একটা নিয়ম আছে, যে স্কুলের আমাদের এতটা থেকে এতটার সময় একটা পিরিয়ড হয়, সেখানে হয়তো ফিজিক্যাল সায়েন্স ক্লাস, বা সেখানে হয়তো কনস্টিটিউশন ক্লাস, বা সেখানে হয়তো অঙ্ক ক্লাস। আলাদা আলাদা ক্লাস হতে পারে, এবং সেই ক্লাসের নিয়ম মেনেই কিন্তু ক্লাসটা চলে। ঠিক সেরকম ভাবেই আমাদের এই দেশের কতগুলো নিয়ম আমাদের মানতে হয়, সেরকম ভাবেই দেশটাও চলে, দেশকেও মানতে হয়। এই নিয়মগুলো যদি আমরা না মানি তাহলে সাধারণত কি হয়, আমরা পরিবারের নিয়ম যদি না মানি, বা যদি আমরা স্কুলের নিয়ম না মানি, তাহলে আমাদের প্রাথমিকভাবে আমাদের কখনো কখনো শাস্তিও পেতে হয়। তো আমরা শুধু শাস্তি পাওয়ার ভয়ে যে নিয়মগুলো মানি সব সময় কিন্তু সেটা না। আমরা পজিটিভ কিছু কারণে বা আমরা ইতিবাচক কিছু কারণেও নিয়মগুলো অনেক সময় মানি। এই নিয়মগুলো মানতে থাকলে কি হয়, তাহলে আমাদের জীবনের একটা বিকাশ ঘটে। সেটা আমরা আমরা যখন পড়াশুনো করছি তাহলে পড়াশোনার একটা নিয়ম আছে, নিয়ম মেনে পড়াশুনো করছি। পড়াশুনো কেন করছি, পড়াশুনো করলে আমরা এই জগৎকে জানতে পারছি, এই জীবনকে জানতে পারছি। যেমন ফিজিক্যাল সায়েন্স আমাদের কি জানাচ্ছে, এই জগতে যা ঘটছে, এই জগতের ঘটার যে কারণগুলো, তার পেছনে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো সম্পর্কে জানতে পারছি। জীবন বিজ্ঞান আমরা কি জানতে পারছি, এই জগতে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ রয়েছে, যাদের প্রাণ রয়েছে, তারা কিভাবে কাজ করছে, তাদের ফাংশন কিভাবে চলছে, সেইগুলো আমরা জানতে পারছি। আমরা ইতিহাস দিয়ে কি জানতে পারছি, মানুষের সভ্যতা সম্পর্কে জানতে পারছি, যে মানুষ আগে কিরকম চিন্তা করত, পরে কিরকম চিন্তা করেছে, মানুষ কি কি তৈরি করেছে, মানুষের মন সম্পর্কে জানতে পারছি। তাহলে এইগুলো প্রত্যেকটাই একটা একটা নিয়ম মেনে কিন্তু জানতে পারছি।
তাহলে আমরা যদি নিয়মগুলো পালন না করি তাহলে আমরা এই জগৎকে জানতে পারবো না, আমরা নিজেদেরকেও জানতে পারবো না। তাই নিজেদেরকে জানার তাগিদে এবং জগৎকে জানার তাগিদে আমরা এই নিয়মগুলো পালন করি। ঠিক সেরম ভাবেই আমাদের এই দেশের নিয়মগুলোকেও জানতে হবে, যাতে দেশের নিয়মগুলো পালন করতে পারি আমরা ভালো করে। এবং দেশের নিয়মগুলো যদি আমরা ভালো করে পালন করতে পারি তাহলে আমরা একটা ভালো নাগরিক হয়ে উঠতে পারবো। অর্থাৎ আমরা ভালো করে আরো ভারতীয় হয়ে উঠতে পারবো। আমরা তো নিজেদেরকে বলি ভারতীয়। দেশ মানে কি? দেশটা তো একটা শুধু ম্যাপ নয়, দেশটা তো একটা শুধু মানচিত্র নয়। দেশের মধ্যে দেশের জনগণকে নিয়েই হলো দেশ। সেখানে আমি হতে পারি, তোমরা হতে পারো, সেখানে শিক্ষকরা হতে পারেন, পুলিশ হতে পারেন, শ্রমিক হতে পারেন, কৃষক হতে পারেন, ডাক্তার হতে পারেন, মিলিটারি হতে পারেন। তাহলে সকলকে নিয়ে এই দেশ। তাহলে আমরা যখন নিজেদেরকে এই দেশের নাগরিক বলে মনে করছি, ভারতীয় বলে মনে করছি, তাহলে ভারতে থাকারও কতগুলো নিয়ম আছে, বা এই ভারত দেশটা কিভাবে চলে সেটারও কতগুলো নিয়ম আছে। কারণ এত বড় দেশ, 140 কোটির উপর মানুষ এখানে থাকছে এই দেশে। তাহলে এতজন যদি আমরা বিশৃঙ্খল ভাবে থাকি, অর্থাৎ নিয়ম না মেনে থাকি, তাহলে কি হবে? দেশটা ভেঙে যাবে। আমরা একত্রিত হয়ে থাকতে পারবো না, আমরা নিজেদেরকে বুঝতে পারবো না। তাই আমাদেরকে এই নিয়মগুলো জানা অত্যন্ত দরকারি। এটা তো গেল একটা দার্শনিক দিক, নিয়মকে জানার। কিন্তু আমরা আমাদের বাস্তব জীবনে এই সংবিধানকে জানলে বা এই সমস্ত দেশ পরিচালনার নিয়মকে জানলে কি হতে পারবো? আমরা এই বাস্তব জীবনকে জানলে বা দেশ পরিচালনার নিয়মকে জানলে আমরা কতগুলো কাজে ভবিষ্যতে আমরা যে পড়াশুনো করব সেখানেও কিন্তু আমরা অনেক সাহায্য পাবো। যেরকম আমরা যদি উকিল হতে চাই, আমরা যদি ল পড়তে চাই ভবিষ্যতে, তাহলে সেখানেও আমরা সাহায্য পাবো বেশ কিছু। একটু দাও। হুম। সেখানেও আমরা সাহায্য পাবো। এই ভারতীয় সংবিধান সম্পর্কে যদি আমাদের ধারণা থাকে, তাহলে আমরা ওকালতি পড়াশুনো যে করব তার একটা প্রাথমিক ধারণা আমাদের তৈরি হয়ে যাবে। কারণ উকিলরা কি করেন? এই দেশের নিয়ম কানুন গুলোকে ভালো করে তারা জানেন। তাদের ভাষায় তারা এটাকে কি বলেন? আইন বলেন। তাহলে সেই পেশায় আমরা যেতে পারি, সেই পড়াশুনো করতে পারি আমরা। আবার আমরা অন্য দিক থেকে দেশ পরিচালনা করার জন্য যে সমস্ত অফিসার থাকেন, তাদেরকে আইএএস অফিসার বা আমরা সিভিল সার্ভিস অফিসার, এই আমলাদের যে পড়াশুনো করতে হয় সেখানেও কিন্তু দেশের নিয়ম জানতে হয়। তারও আমাদের এখানে একটা প্রাথমিক পড়াশুনো হয়ে যেতে পারে, যদি আমরা এগুলোকে একটু মন দিয়ে বুঝি বা শোনার চেষ্টা করি। আরো কি হতে পারে? যে আমরা এই সমস্ত নিয়ম কানুন গুলোকে আরো ভালো করে জানলে এই নিয়ম কানুন গুলোকে ভবিষ্যতে আরো ভালো, আরো উন্নততর নিয়ম তৈরি করতে পারবো, সেই জায়গায় পৌঁছতে পারবো। অর্থাৎ আমরা এই নিয়মগুলো তৈরি করারই বিশেষজ্ঞ হয়ে উঠতে পারবো। আমরা হয়তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করলে ভবিষ্যতে এই বিষয়টা, এই সংবিধানের বিষয়টা আমাদের আগে থেকে জানা থাকলে আরো সুবিধা হবে। কেউ কেউ হয়তো তোমরা উচ্চ মাধ্যমিকে রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে, তাহলে আগে থেকেই তোমাদের এই সংবিধানের বিষয় একটা প্রাথমিক পাঠ হয়ে থাকে। এই কতগুলো বিষয় আমাদের যদি আমরা একটু মাথায় রাখি তাহলে এই বিষয়টা কিন্তু আগ্রহ জন্মাতে পারে আমার। ব্যাস। এরপর আমরা এই সংবিধান, মোটামুটি তোমরা সকলেই ভারতের ইতিহাস সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আছে বলে আমার মনে হয়। 47 সালে স্বাধীনতা পেয়েছিল, কিন্তু ভারত যখন স্বাধীনতা পাচ্ছে, ব্রিটিশ সরকারের থেকে যখন ভারত মুক্তি পাচ্ছে, তো ভারত ভবিষ্যতে কি করে চলবে তার পথ নির্ধারণ করতে গিয়ে ভারতকে একটা নিয়ম তৈরি করতে হবে। এই নিয়ম তৈরি করতে হয়েছিল ভারতকে, তখনই তৈরি হয়েছিল এই ভারতীয় সংবিধান। এই বইটা তখন তৈরি হয়েছিল, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এই বইটাতে ভারত কিভাবে চলবে ভবিষ্যতে তার কতগুলো নিয়ম লিপিবদ্ধ রয়েছে। 1 2 3 4 করে নিয়মগুলো রয়েছে। এই নিয়মগুলো যে 1 2 3 4 করে রয়েছে এগুলোকে আমরা ধারা বলতে পারি। এই ধারাতে এই নিয়মকানুন বা ইংলিশে আর্টিকেল বলতে পারি, এই আর্টিকেল 1 আর্টিকেল 2 করে নিয়মগুলো লিপিবদ্ধ রয়েছে। কিন্তু এই বইটা তৈরি করতে গিয়ে ভারতে অনেকটা সময় লেগে গেছিল। বইটা তৈরি করা শুরু হয়েছিল 1946 সালে। একটা নতুন একটা কমিটি তৈরি করা হয়, সেটাকে আমরা গণপরিষদ নামে চিনি। এই গণপরিষদ
3 বছর প্রায় লেগে গেছিল এই বইটা তৈরি করতে। এক্সাক্ট যদি আমরা নম্বরটাকে বলি তাহলে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল এই বইটাকে তৈরি করতে। তাহলে বইটা তৈরি হয়ে গেছিল 1949 সালের 26শে নভেম্বর, এবং বইটা কার্যকর হয় 1950 সালের 26শে জুলাই, 26শে জানুয়ারি। তো এই 26শে জানুয়ারি দিনটাকে আমরা সংবিধান দিবসও বলতে পারি। আমরা সাধারণভাবে 26শে জানুয়ারি দিনটা সাধারণতন্ত্র বা রিপাবলিক ডে হিসেবে চিনি। যে এই সাধারণতন্ত্র মানে আমরা জনসাধারণ, এই দেশে কোনো রাজা নেই, অর্থাৎ আমরা জনসাধারণই হলাম এই দেশের রাজার তুল্য। তাহলে এই আমরা সাধারণদের যে তন্ত্র, তাকে আমরা সাধারণতন্ত্র বা রিপাবলিক ডে বলে জানি। কিন্তু এই সাধারণতন্ত্রের সমস্ত শক্তিটা কোত্থেকে আসছে? এই সংবিধান বইটা থেকে আসছে। এই নিয়মগুলো আমাদেরকে শক্তিটা দিচ্ছে যে আমরা নিজেদের দেশকে নিজেরাই পরিচালনা করতে পারবো। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো? তোমরা তোমাদের ক্লাস থেকে কেউ কেউ যদি একটু রেসপন্স করো, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি তাহলে বলছি। তাহলে এই গণপরিষদে, আচ্ছা ঠিক আছে, আমি মেসেজ পেয়েছি, ঠিক আছে। এই গণপরিষদে আহ, বিভিন্ন সেই সময়কার বিখ্যাত ব্যক্তিরা এই গণপরিষদে ছিলেন, যারা এই নিয়ম কানুনগুলো, এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিলেন, এই নিয়ম কানুনগুলো যারা তৈরি করেছিলেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরের সঙ্গে জওহরলাল নেহেরু, কে এম মুন্সি, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়, রাজেন্দ্র প্রসাদ, এরকম বিখ্যাত ব্যক্তিত্বরা ছিল। তাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি ওকালতির পেশার সঙ্গে যুক্ত ছিলেন বা ব্যারিস্টার ছিলেন, উকিল ছিলেন, তাদের মধ্যে বেশিরভাগ ব্যক্তি। একজন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ এই গণপরিষদের সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি হলেন মহাত্মা গান্ধী। কারণ মহাত্মা গান্ধী সেই সময় এই দিক থেকে কিছুটা দূরে সরে গেছিলেন। তো এই তৈরি হয়েছিল ধীরে ধীরে এই ভারতের এই সংবিধান। এই 3 বছর ধরে তৈরি হয়েছিল ভারতের সংবিধান। তাহলে এই ভারতের সংবিধানে আমরা কি কি পড়বো তার বিষয়গুলোকে যদি আমরা একটু নোট ডাউন করে নিই, আমরা যদি একটু লিখে নিই পর পর সাজিয়ে, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগোতে পারবো সেই ধাপে ধাপে। আমি তাহলে বলছি ভারতীয় সংবিধানে কি কি পড়বো আমরা, তোমরা একটু খাতা বের করে একটু লিখে নিতে পারো। আমরা এই ভারতীয় সংবিধান কি করে তৈরি হলো, 1 নম্বর আমরা পড়বো এর ঐতিহাসিক প্রেক্ষাপট। 1 নম্বর ঐতিহাসিক প্রেক্ষাপট পড়বো আমরা। 2 নম্বর আমরা পড়বো ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলো পড়ব। ভারতীয় সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো, যে ভারতীয় সংবিধান বা ভারত দেশের যে নিয়মগুলো, সেগুলো অন্য দেশের থেকে কি করে আলাদা বা কতটা আলাদা, কতটা স্বতন্ত্র। ভারতের রাজ্যগুলো সম্পর্কে আমরা পড়ব। 3 নম্বর পড়ব ভারত এবং তার রাজ্য। ভারতে আমরা জানি যে ভারতে দু ধরনের সরকার আছে, একটি কেন্দ্র সরকার আর একটি রাজ্য সরকার। এবং এই রাজ্যগুলো কটা রয়েছে ভারতে বর্তমানে? 28টা রাজ্য রয়েছে বর্তমানে, এবং বেশ কিছু, অর্থাৎ 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বর্তমানে। তাহলে ভারত এবং তার রাজ্য, এই আলাদা আলাদা রাজ্য তৈরি হয়। যেমন গত একদম শেষতম রাজ্য তৈরি হয়েছিল তেলেঙ্গানা নামক রাজ্য। তাহলে এরকম নতুন নতুন রাজ্য ক্রমশ তৈরি হয়েছে স্বাধীনতার পর থেকে। এই তাহলে রাজ্যগুলো কি করে তৈরি হয়, রাজ্যগুলো কিভাবে রাজ্য আর কেন্দ্র সরকারের সঙ্গে কিভাবে কাজ করে, সেগুলো আমাদেরকে এখানে আমরা পড়ব। 4 নম্বর আমরা পড়ব নাগরিকতার বিষয়। যে আমরা যখন দেশে থাকি, যে যে দেশে থাকি আমরা নাগরিক হয়ে যাই সেই দেশে, যে আমরা ভারতবাসী, আমরা ভারতের নাগরিক। আমরা যদি বাংলাদেশে থাকতাম আমরা বাংলাদেশের নাগরিক, আমরা পাকিস্তানে থাকলে পাকিস্তানের নাগরিক, আমরা যদি ইউএসএ তে থাকতাম তাহলে আমরা ইউএস এর নাগরিক। তাহলে এই নাগরিক কি করে হওয়া যায়, নাগরিক হওয়ার নিয়মাবলী কি আছে, তাহলে সেটাও আমরা জানবো যে ভারতে নাগরিক কি করে হওয়া যায়। 4 নম্বরে আমরা জানবো নাগরিকতা। 5 নম্বরে আমরা জানবো মৌলিক অধিকার। যে ভারতে থাকতে গেলে এই ভারতের এই বইটি, অর্থাৎ ভারতীয় সংবিধান আমাদের কতগুলো অধিকার দেয়। যেরকম ভাবে আমরা পরিবারের মধ্যেও বেশ কিছু অধিকার পাই,
যে আমরা স্কুল থেকে বাড়ি গেলাম, তারপরে এবার আমাদের খেলার অধিকার রয়েছে, আমাদের এটা রোববার এই খাবারটা খাবো তার একটা আবদার করার অধিকার আছে, আমরা স্কুল থেকে এই মিড ডে মিল নেব তার আমাদের একটা অধিকার আছে, আমরা স্কুলে আসব এবং অবৈতনিকভাবে বিনামূল্যে পড়াশুনো করব তার একটা অধিকার আছে। তাহলে এই অধিকারগুলো কে দিচ্ছে আমাদেরকে? এই অধিকারগুলো দিচ্ছে আমাদের সংবিধান। এই সংবিধানগুলোকে আমরা, এই অধিকারগুলোকে আমরা মৌলিক অধিকার নামে চিনি। এই মৌলিক অধিকার মানে এই অধিকারগুলো অবশ্যই আমরা পাবো। তাহলে এই অধিকারগুলো সম্পর্কে আমরা জানবো। 6 নম্বর, আমরা এই অধিকার শুধু পেলে তো হবে না, অধিকারের সঙ্গে আমাদের কতগুলো দায়িত্ব থাকে। যে আমরা স্কুলে আসার অধিকার আছে আমাদের, কিন্তু আমাদের দায়িত্ব কি পড়াশুনো করার। তাহলে আমাদের এই কর্তব্য, অর্থাৎ মৌলিক কর্তব্য সম্পর্কে আমরা পড়ব। এই কর্তব্য এবং অধিকার দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে, এই বই আমাদেরকে বলে দিচ্ছে, অর্থাৎ ভারতের সংবিধান আমাদেরকে বলে দিচ্ছে। তারপর আমরা কতগুলো রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতি পড়ব। নির্দেশাত্মক নীতি, যে রাষ্ট্র কতগুলো বিষয় ভারত দেশকে কতগুলো বিষয় সাজেশন দিচ্ছে, কতগুলো বিষয় অনুমতি দিচ্ছে যে এই এই বিষয়গুলো করলে ভালো হতে পারে, সেই বিষয়গুলো আমরা সেখানে পড়ব। এবং ভারতে আমি যে বললাম দু ধরনের সরকার রয়েছে, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার। তাহলে এক একটি সরকারের কাজ কিন্তু মূলত 3 ধরনের কাজ। যে কোনো সরকারের 3 ধরনের কাজ থাকে। একজন আইন তৈরি করে, একটি বিভাগ আইন তৈরি করে, একটি বিভাগ সেই আইনগুলোকে বাস্তবায়ন করে, তাকে আমরা বলি শাসন বিভাগ, এবং যদি কেউ সেই আইনগুলোকে ভঙ্গ করে তাহলে তাকে বলি বিচার বিভাগ। এবং এই 3টে কাজ যে করে তাকে আমরা সরকার বলতে পারি। তাহলে এখানে আমরা তার পরের অধ্যায়ে আমরা পড়তে পারি কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে আমরা পড়ব। তারপরে আমরা কেন্দ্রীয় আইন বিভাগ সম্পর্কে পড়ব, এবং তারপর আমরা কেন্দ্রীয় বিচার বিভাগ সম্পর্কে পড়ব। যে আইন তৈরি হবে এবং সেটাকে বাস্তবায়ন হবে, অর্থাৎ শাসন বিভাগ, এবং সেটাকে কেউ যদি ভঙ্গ করে তাহলে তার বিচার হবে, তাহলে বিচার বিভাগ। রাজ্যের ক্ষেত্রে সেরকমই, আমরা রাজ্যের শাসন বিভাগ সম্পর্কে পড়ব, প্রত্যেকটা রাজ্যের শাসন বিভাগ কিভাবে চলে, তার আইন বিভাগ কিভাবে চলে, আইন ব্যবস্থা সম্পর্কে পড়ব, এবং তার বিচার ব্যবস্থা কিভাবে চলে, তার বিচার ব্যবস্থা সম্পর্কে পড়ব। এবং রাজ্যের নিচের স্তরে কেন্দ্র রাজ্য যেরকম দুটো আলাদা আলাদা সরকার রয়েছে, সেরকম ভাবেই একটা তুলনামূলক স্বাধীন জায়গাও চলে, যেটা হলো পঞ্চায়েত। আমাদের কখনো কিছু দরকার পড়লে যেটাকে আমরা স্থানীয় স্বায়ত্ত শাসন বলতে পারি। এটাও এক ধরনের সরকার। একদম উপরে রয়েছে কেন্দ্র সরকার, তার নিচে রয়েছে রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের থেকেও আরো স্থানীয় জায়গায় কাজ করছে, সেটা হলো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এই স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় আমরা পঞ্চায়েত ব্যবস্থাকে পড়ব। পঞ্চায়েত ব্যবস্থা, যেখানে আমরা অনেক সময় আমাদের ইনকাম সার্টিফিকেট নিতে আমরা পঞ্চায়েতের কাছে যাই, পঞ্চায়েত অফিসে যাই। তাহলে এই পঞ্চায়েত ব্যবস্থা কি করে কাজ করে, সেখানে কি বন্দোবস্ত চলে। এবং তারপরে আমরা পড়ব যারা শহরের দিকে থাকছে, সেখানে পুরসভা রয়েছে, একটা হলো কর্পোরেশন আর একটা হলো মিউনিসিপ্যালিটি। তাহলে এই পুরসভার কাজ কি রয়েছে সেটা আমরা পড়ব। এবং এই তারপরে আমরা পড়বো যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনের মধ্যে সম্পর্ক কি করে রাখে, এদের সম্পর্কটা কিরকম, এদের সম্পর্ক রাখার জন্য সংবিধান কি নিয়ম বলে দিয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা পড়ব। তারপর এর নির্বাচন ব্যবস্থা। আমরা জানি যে আমাদের ভারতে কেন্দ্র সরকারের নির্বাচন হয়, তারপরে আমাদের রাজ্য সরকারের নির্বাচন হয়, এবং যেটা বললাম স্থানীয় স্বায়ত্তশাসনমূলক জায়গা, যেখানে পৌরসভা, যেখানে পঞ্চায়েত, এইগুলোরও আলাদা আলাদা নির্বাচন। তাহলে ভারতে প্রায় আমরা যদি একটু খবরের দিকে আমরা নজর করি তাহলে জানতে পারবো যে প্রত্যেক বছরই কোথাও না কোথাও সারা ভারতবর্ষে নির্বাচন হতেই থাকে। তাহলে এই নির্বাচনটা সঠিক কি কি পদ্ধতি বলা আছে, নির্বাচন করার কি কি পদ্ধতি বলা আছে, এই নির্বাচন কারা করায়। নির্বাচন বলতে আমরা তো সরকারে যেতে পারি না সবাই মিলে। যেমন প্রত্যক্ষ গণতন্ত্রে কি হয়,
যে সেখানে আগে গ্রিসে, প্রাচীন গ্রিসে আজ থেকে যন্ত্রের একটা ধারণা ছিল। অর্থাৎ সবাই মিলে সরকার পরিচালনা করত, সবাই মিলে রাজনীতির আলোচনা করে সিদ্ধান্ত নিত যে কি হবে আর কি না হবে। কিন্তু বাস্তবে আমাদের এখন, যখন আমরা 140 কোটির দেশ, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারি না, সবাই মিলে আলোচনা করার আমাদের জায়গা থাকে না। তাহলে আমরা কি করি? আমরা প্রতিনিধি নির্বাচন করে দিই, তারা আমাদের হয়ে সিদ্ধান্ত নেয়, আমাদের স্বার্থে সিদ্ধান্ত নেয়, যাতে আমাদের এমন সিদ্ধান্ত নেয় যাতে আমাদের মঙ্গল হয়। এটাকে আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেসি বা পরোক্ষ গণতন্ত্র বলি। তাহলে এই পরোক্ষ গণতন্ত্রে আমরা কতগুলো প্রতিনিধি নির্বাচন করে দিই, যেরকম পঞ্চায়েত প্রধান, যেরকম যারা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় থাকুক তাদের ক্ষেত্রে কাউন্সিলর, বা যেটাকে বাংলায়, চলতি বাংলায় পৌরপিতা বা পৌরমাতা নামে সম্বোধিত করা হয়। তো এদেরকে আমরা নির্বাচন করি। বা আমরা রাজ্য স্তরেও আমরা এমএলএ দের নির্বাচন করি। হয়তো তোমরা শুনেছো এমএলএ শব্দটা, যে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি, রাজ্যের যে আইন বিভাগ, তার প্রতিনিধিদের নির্বাচন করি। আবার আমরা কেন্দ্র স্তরে আমরা এমপিদের নির্বাচন করি, মেম্বার অফ পার্লামেন্ট, যে যাদেরকে বাংলায় আমরা সাংসদ বলি, সাংসদদের নির্বাচন করি। তাহলে এই নির্বাচন যেগুলো হয়, এই নির্বাচনের পদ্ধতিগুলো কি রয়েছে, এই নির্বাচনের সঠিক নিয়মটা কি? তাহলে এই নির্বাচনের সঠিক নিয়মটা যদি আমরা ভালো করে জানতে পারি, তাহলে নির্বাচন, আমরা হয়তো দেখছি যে নির্বাচনের সঠিক নিয়ম পালন করা হচ্ছে না, তখন আমরা তাহলে আমাদের আওয়াজ তুলতে পারি, আমরা তাহলে তাহলে একটা প্রতিরোধ গড়ে তুলতে পারি, আমরা তাহলে লিখতে পারি যে নির্বাচন সঠিকভাবে হচ্ছে না। তাহলে আমাদের জনমত তৈরি করার জন্য এই ভারতীয় সংবিধান আমাদেরকে পড়তে হবে। এবং আমাদের বিশেষ করে পড়তে হবে আরেকটা জিনিস, জরুরি অবস্থা। যে কখনো কখনো আমাদের রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের কখনো কখনো সমস্যা তৈরি হলে, বা কখনো এমন দেশে অবস্থা তৈরি হলো যখন জরুরি অবস্থা, কেউ যুদ্ধ করতে চলে এসেছে, হয়তো পাকিস্তান ভারতে যুদ্ধ করতে চলে এসেছে, তখন তাহলে একটা জরুরি অবস্থা সৃষ্টি হবে। তাহলে এই জরুরি অবস্থার সময় সংবিধানে কি কি নিয়ম বলা আছে? তখন কি রাজ্য সরকার নিজের মতন করে কাজ করতে পারবে? তখন কি কেন্দ্র সরকার নিজের মতন করে কাজ করতে পারবে? নাকি আলাদা কোনো একটা বন্দোবস্ত তৈরি হবে, সেখানে তাহলে তারা কাজ করবে? তাহলে এই বন্দোবস্ত নিয়ে আমরা, জরুরি অবস্থা নিয়ে আমরা সেখানে পড়তে পারি। জরুরি অবস্থা সংক্রান্ত কি কি বিষয় রয়েছে? জরুরি অবস্থার মধ্যে জাতীয় জরুরি অবস্থা পড়বো আমরা, আমরা কোনো বিশেষ রাজ্যে জরুরি অবস্থা পড়বো, এবং আমরা আর্থিক জরুরি অবস্থার বিষয়ে আমরা অল্প বিস্তর জানবো। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট, বা যেটা সব থেকে এক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যখনই কোনো নিয়ম তৈরি করি, সেই নিয়মটা সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? পুরনো হয়ে যায়। যেমন মনে করো, তোমরা যখন প্রাইমারি স্কুলে পড়তে, তখন তোমাদের হয়তো ঘুম থেকে ওঠার একটা নির্দিষ্ট টাইম ছিল, এবং স্কুলের যাওয়ার এবং স্কুল থেকে ফেরারও একটা নির্দিষ্ট টাইম ছিল। হয়তো স্কুলে তোমরা 2টোর সময় ফিরে যেতে, বাড়িতে ফিরে যেতে। কিন্তু এখন তোমরা স্কুল থেকে বাড়ি ফিরতে হয় 5টার সময় বা 4টের সময় ছুটি হচ্ছে তোমাদের। তাহলে সময়ের সঙ্গে সঙ্গে কি হচ্ছে? নিয়মটা পাল্টে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এই দেশ পরিবর্তনের যে নিয়মটা, বা দেশ পরিচালনার যে নিয়মটা, সেটাও কিন্তু পরিবর্তনশীল। এই নিয়মগুলোকেও কিন্তু পরিবর্তন করা যায়। তাকে আমরা বলবো সংবিধান সংশোধন। সংবিধান, তাহলে সংবিধান যারা তৈরি করলেন, তারা কিন্তু এই বইতেই আরেকটা নিয়ম তৈরি করে গেলেন, যে এই সংবিধানের এই নিয়মগুলোকে যদি পাল্টাতে হয়, সেই পাল্টানোর কি পদ্ধতি আছে, কারা পাল্টাতে পারবে এই নিয়মগুলো, এবং নিয়মগুলো কতটা পাল্টানো যাবে, কি পুরো বইটাই পাল্টে ফেলা যাবে, নাকি বইটার কিছুটা অংশ পাল্টানো যাবে, না বইটার একটা সামান্য অংশ পাল্টানো যাবে। এই বিষয়টা নিয়েও কিন্তু আলাদা আমরা পড়বো। এই সংবিধানটা কি করে পরিবর্তন হয়, যাকে আমরা বলবো সংবিধান সংশোধন। এই সামগ্রিক আমাদেরকে বিষয়গুলো পড়তে হবে। তাহলে আমি যদি আরেকবার রিপিট করে দিই, তোমরা একটু লিখে নিতে তোমাদের সুবিধা হবে পরপর করে এবারে। তাহলে 1 নম্বর আমরা পড়বো ঐতিহাসিক প্রেক্ষাপট, 2 নম্বর আমরা পড়বো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য, 3 নম্বর পড়বো আমরা ভারত ও তার রাজ্য, 4 নম্বর পড়বো আমরা নাগরিকতা, 5 নম্বর পড়বো মৌলিক অধিকার,
6 নম্বর পড়ব মৌলিক কর্তব্য। 7 নম্বর পড়ব রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতি। 8 নম্বর পড়ব কেন্দ্রীয় শাসন বিভাগ। 9 নম্বরে পড়ব কেন্দ্রীয় আইন বিভাগ। 10 নম্বরে পড়ব কেন্দ্রীয় বিচার বিভাগ। 11 নম্বরে পড়ব রাজ্যের শাসন বিভাগ। 12 নম্বরে রাজ্যের আইনসভা। 13 নম্বরে রাজ্যের বিচার ব্যবস্থা। এবং তারপরে 14 নম্বরে আমরা পড়ব পঞ্চায়েত ব্যবস্থা। 16 নম্বরে আমরা পড়ব পুরসভা। 17 নম্বরে আমরা পড়ব কেন্দ্র রাজ্য সম্পর্ক। 18 নম্বরে আমরা পড়ব নির্বাচন ব্যবস্থা। 19 নম্বরে আমরা পড়ব জরুরি অবস্থা। এবং 20 নম্বরে আমরা পড়ব সংবিধান সংশোধন। তাহলে এই 20টা বিভাগে আমরা আলাদা আলাদা করে আলোচনা করতে পারি। তাহলে এই হলো একটা প্রাথমিক তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম সংবিধান সম্পর্কে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আজকের ক্লাসের নিয়ে তোমরা আমাকে জিজ্ঞেস করো, তাহলে কিছু আমরা আলোচনা করতে পারি আরেকটু। তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন বা এই বিষয়ে কোনো যদি তোমাদের মতামত থাকে তাহলে একটু জানাও, তাহলে আমরা একটু কথা বলতে পারি। কোঅর্ডিনেটর স্যার, এখানে কি কোনো কমিউনিকেশনের সুযোগ আছে? কথা বলা কি সম্ভব? তারা যদি চায় আমার সাথে প্রশ্ন করতে পারে আমাকে কোনো বিষয়।